তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন যখন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 2/3 আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে। সংসদীয় গাণিতিক বাস্তবতায় এটি নিরঙ্কুশ প্রাধান্য, কিন্তু রাজনৈতিক তত্ত্বের ভাষায় এটি সুপার মেজরিটি, যা একই সঙ্গে সুযোগ ও ঝুঁকি বহন করে। সাংবিধানিক ক্ষমতা বনাম সাংবিধানিক সংযম 2/3 ম্যান্ডেট কেবল সরকার গঠনের অনুমতি নয়, এটি সংবিধান সংশোধন, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের উপকরণ। প্রশ্ন হল, এই ক্ষমতা কি চেক অ্যান্ড ব্যালেন্স শক্তিশালী করবে নাকি নির্বাহী শাখার প্রাধান্য বাড়াবে? সাংবিধানিক রাজনীতির ইতিহাস দেখায় সুপার মেজরিটি প্রায় সংস্কারের গতি বাড়ায়, কিন্তু একই সঙ্গে বিরোধী কণ্ঠের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কমিয়ে দেয়। যদি প্রক্রিয়াগত স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত না হয়, সংখ্যার বৈধতা বনাম ধারণার বৈধতা, সংসদে নিরঙ্কুশতা জনমতের সর্বসম্মত সমর্থনের সমার্থক নয়। নির্বাচনী ফল লিগ্যাল লেজিটিমেসি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই শাসনের জন্য দরকার পারসেপচুয়াল লেজিটিমেসি, অর্থাৎ বিরোধী দল, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থাও। যদি ভোটারদের একটি অংশ নিজেকে প্রতিনিধিত্বহীন মনে করে, তবে সংখ্যার শক্তি রাজনৈতিক আস্থায় রূপ নিতে পারে না। প্রজন্মগত নবায়ন, কাঠামোগত সংস্কার নাকি প্রতীকী বার্তা? তুলনামূলকভাবে নতুন ও অনভিজ্ঞ মুখদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি একটি প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত। নীতি নির্ধারণে কি টেকনোক্রেটিক দক্ষতা যুক্ত হচ্ছে? মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় কাঠামো কতটা প্রাতিষ্ঠানিক? রাজনৈতিক আনুগত্যের চেয়ে নীতিগত সক্ষমতা কি অগ্রাধিকার পাচ্ছে? নবায়ন যদি সক্ষমতা নির্ভর না হয়, তবে তা দ্রুত প্রশাসনিক দুর্বলতায় পরিণত হতে পারে। প্রথম 100 দিন আদর্শিক রূপকল্পের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পলিসি সিগন্যাল হিসেবে আইন শৃঙ্খলা ও মানবাধিকারের ভারসাম্য কি রক্ষা পায়? মূল্যস্ফীতি মোকাবেলায় কি কাঠামোগত পদক্ষেপ, যেমন রাজস্ব সংস্কার, বাজার তদারকি, মুদ্রাস্ফীতি সমন্বয় নেওয়া হয়, নাকি স্বল্পমেয়াদী জনপ্রিয় পদক্ষেপে সীমাবদ্ধ থাকে? দুর্নীতি দমন ও বিচার বিভাগের স্বাধীনতা কি শক্তিশালী হয় নাকি রাজনৈতিক প্রভাব বিস্তার করে? অতি সংখ্যাগরিষ্ঠতার বৈপরীত্য সুপার মেজরিটি সরকারের একটি বড় সুবিধা। নীতিগত অচলাবস্থার অজুহাত থাকে না, কিন্তু এটিই তার সবচেয়ে বড় দায়। প্রতিটি সাফল্য ও ব্যর্থতার পূর্ণ দায় এককভাবে সরকারের। জোট রাজনীতির চাপ না থাকায় সিদ্ধান্ত দ্রুত হয়, তবে পরামর্শ ও বিতর্কের অভাব নীতিকে একমুখী করতে পারে। কেন্দ্রায়ন বনাম প্রাতিষ্ঠানিকীকরণ বাংলাদেশের মতো উদীয়মান গণতন্ত্রের বড় প্রশ্নটি হল, ক্ষমতা কি ব্যক্তিকেন্দ্রিক হবে নাকি প্রতিষ্ঠান কেন্দ্রিক? যদি সুপার মেজরিটি ব্যবহার করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সংসদীয় কমিটি ও সিভিল সার্ভিসকে আরো স্বাধীন ও পেশাদার করা যায়, তবে এটি হবে প্রাতিষ্ঠানিক পরিপক্কতার ধাপ। অন্যদিকে যদি ক্ষমতা কেন্দ্রীভূত হয়, তবে স্বল্প মেয়াদে স্থিতিশীলতা এলেও দীর্ঘমেয়াদে জবাবদিহি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ আজ একটি কাঠামোগত পুনর্গঠনের সম্ভাবনায় দাঁড়িয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা ইতিহাসে বিরল সুযোগ। এটি সংস্কারকে ত্বরান্বিত করতে পারে, আবার ক্ষমতার ভারসাম্য ভেঙেও দিতে পারে। রাজনীতির গণিত সহজ, রাষ্ট্রনায়কত্বের নৈতিক অর্থনীতি জটিল। ক্ষমতা অর্জন রাজনৈতিক সাফল্য, ক্ষমতার আত্মসংযম সেটি প্রাতিষ্ঠানিক পরিপক্কতার পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।